তো হ্যালো স্টুডেন্টস, আজকে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের সেকেন্ড লেকচারে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। তো আগের দিন আমি যেখানে ক্লাস শেষ করেছিলাম সেটা ছিল কেমিক্যাল ইকুইলিব্রিয়ামকে ডাইনামিক ইকুইলিব্রিয়াম কেন বলা হয়। এটা বলে আমি আগের দিনের চ্যাপ্টারটা শেষ করে দিয়ে চ্যাপ্টারটা কি ক্লাসটা শেষ করে দিয়েছিলাম। তো আজকে আমরা তারপর থেকে শুরু করতে চলেছি। তো আমরা আগের দিনে পড়েছিলাম যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামকে ডায়নামিক ইকুইলিব্রিয়াম কেন বলে, এবং তার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট উৎপন্ন হওয়া, প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্ট উৎপন্ন হওয়াটা কখনোই থেমে যায় না। আপাতভাবে দেখতে গেলে মনে হয় যে রিঅ্যাকশনটা থেমে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্ট এবং রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট প্রতি মুহূর্তে উৎপন্ন হয়ে চলেছে, এবং একটা নির্দিষ্ট সময় পর প্রোডাক্ট রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট উৎপন্ন হওয়া এবং প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্ট উৎপন্ন হওয়ার হার ইকুয়াল হয়ে যায়, এবং তার সঙ্গে প্রোডাক্ট আর রিঅ্যাকট্যান্টের যে কনসেন্ট্রেশন আছে ওটাও ইকুয়াল নয়, সরি ওটা কনস্ট্যান্ট হয়ে যায়। এই কারণে যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হয়, তো তার জন্য আমাদের আপাতভাবে দেখে মনে হয় যে এই রিয়াকশনটা থেমে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি রিয়াকশনটা সমানে চলতে থাকে। এই কারণেই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামকে ডায়নামিক ইকুইলিব্রিয়াম বলা হয়, কারণ রিয়াকশনটা কখনো থেমে যায় না। আজকে আমরা তারপর থেকে পড়া শুরু করতে চলেছি। আশা করব তোমরা আগের লেকচারটা দেখে এসছো, সেই ধরে নিয়েই আমি এগিয়ে যাব। তো আমরা আজকে ফার্স্টে যেটা পড়তে চলেছি সেটা হলো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামকে কটা ভাগে ভাগ করা যায়। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলবো হোমোজেনাস ইকুইলিব্রিয়াম, আর আরেকটাকে আমরা বলবো হেটেরোজেনাস ইকুইলিব্রিয়াম। হোমোজেনাস ইকুইলিব্রিয়াম আর হেটেরোজেনাস ইকুইলিব্রিয়াম। এবার এই দুটো জিনিস আসলে কি সেটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? তো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের দুটো ভাগ হলো হোমোজেনাস ইকুইলিব্রিয়াম আর হেটেরোজেনাস ইকুইলিব্রিয়াম। এবার হোমোজেনাস ইকুইলিব্রিয়াম কাকে বলে আমরা সেখানে আসি। In a reversible process, when the আমরা কি করছি হোমোজেনাস ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, reaction belongs at equilibrium and the physical state of reactant and product, এরপর লেখা জায়গা নেই, আমি উপরে লিখছি, is same। মানে একটা রিভার্সিবল প্রসেস হবে যেখানে রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে থাকবে। এইটুখানে তো বোঝানোর বিশেষ কিছু নেই। একটা রিভার্সিবল প্রসেস থাকবে, ওই রিভার্সিবল প্রসেসটা বা রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট অ্যাচিভ করে গেছে অলরেডি, মানে ইকুইলিব্রিয়ামে আছে। তারপর মেন যে জিনিসটা, দ্য ফিজিক্যাল স্টেট অফ রিঅ্যাকট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট ইজ সেম। ফিজিক্যাল স্টেটকে তিন ভাগে ভাগ করা যায় মেনলি, সলিড, লিকুইড আর গ্যাসিয়াস। তো এখানে কি বলতে চাইছে,
the physical state of reactant and product is same। এর মানে রিঅ্যাক্টেন্ট আর প্রোডাক্ট দুজনেই হয় সলিড হবে, হয় লিকুইড হবে, অথবা গ্যাসিয়াস হবে। এর মানে কি, রিঅ্যাক্টেন্ট আর প্রোডাক্ট দুটোই সলিড হতে পারে, দুটোই লিকুইড হতে পারে, দুটোই গ্যাসিয়াস হতে পারে। মানে সবগুলোকেই হয় সলিড হতে হবে, সবগুলোকেই হয় লিকুইড হতে হবে, অথবা সবগুলোকেই গ্যাসিয়াস হতে হবে। তাহলেই ওই রিঅ্যাকশনটাকে, ওই রিভার্সিবল রিঅ্যাকশনটাকে আমরা বলবো হোমোজেনাস ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, আমাদের এটা মাথায় রাখতে হবে যে হোমোজেনাস এই কথাটার মানে হলো একই রকমের, ঠিক আছে, মানে সমান অবস্থায় আছে এই টাইপের বোঝাতে। তো ফিজিক্যাল স্টেট ইজ সেম, প্রোডাক্ট আর রিঅ্যাক্টেন্টের ফিজিক্যাল স্টেট সেম, এই কথাটার গুরুত্ব এইটার ক্ষেত্রে সবথেকে বেশি। ইকুইলিব্রিয়ামে থাকবে রিভার্সিবল প্রসেস হবে, ওটা তো নাম দেখেই বোঝা যাচ্ছে যেহেতু হোমোজেনাস ইকুইলিব্রিয়াম। কিন্তু মেন যে কথাটা সেটা হলো ফিজিক্যাল স্টেট অফ রিঅ্যাক্টেন্ট এন্ড প্রোডাক্ট ইজ সেম। এর মানে প্রোডাক্ট আর রিঅ্যাক্টেন্ট হয় দুটোই সলিড হবে, দুটোই লিকুইড হবে, দুটোই গ্যাসিয়াস হবে। এমনটা কখনো হবে না যে একটা গ্যাসিয়াস একটা সলিড, এটা কখনো হবে না। ফিজিক্যাল স্টেট সেম থাকলেই কোনো একটা রিভার্সিবল প্রসেসে আর যদি ওটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট অ্যাচিভ করে যায় তখন ওটাকে আমরা হোমোজেনাস ইকুইলিব্রিয়াম বলবো। কিছু উদাহরণ দেখে নিই তার। যে উদাহরণটা সবথেকে সহজ আমরা করে এসেছি বোস-হেবার প্রসেস, আগের ভিডিওতে লেকচারেও বলেছি আমি, যে নাইট্রোজেন যেটা গ্যাসিয়াস স্টেটে থাকে ওটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, যেটাও গ্যাসিয়াস স্টেটে থাকে, উৎপন্ন করছে 2NH3 অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করছে। এখানে দেখো এই যে দুটো রিঅ্যাক্টেন্ট আছে, নাইট্রোজেন এটাও গ্যাসিয়াস স্টেটে আছে, হাইড্রোজেন এটাও গ্যাসিয়াস স্টেটে আছে, অন্যদিকে অ্যামোনিয়া যে প্রোডাক্ট সেটাও কিন্তু গ্যাসিয়াস স্টেটেই আছে। এর মানে এখানে রিঅ্যাক্টেন্ট প্রোডাক্ট পুরো রিঅ্যাকশন যারা করছে, যারা উৎপন্ন হচ্ছে সবাই গ্যাসিয়াস স্টেটে আছে। আর এটা একটা রিভার্সিবল রিঅ্যাকশন যেটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট অ্যাচিভ করে গেছে, তাই এটাকে হোমোজেনাস ইকুইলিব্রিয়াম বলা যেতে পারে বা বলা হয়। এরপর আরেকটা যে ভাগ বলেছিলাম যেটা হলো হেটেরোজেনাস ইকুইলিব্রিয়াম। হেটেরোজেনাস ইকুইলিব্রিয়াম, আশা করি বুঝতে পারছো হেটেরোজেনাস ইকুইলিব্রিয়াম মানে কি হতে পারে। হোমোজেনাস যখন বলেছি, হেটেরোজেনাস ইকুইলিব্রিয়াম। ওকে, তো হেটেরোজেনাস ইকুইলিব্রিয়াম, হোমোজেনাস ইকুইলিব্রিয়ামে কি বললাম, রিঅ্যাক্টেন্ট আর প্রোডাক্টের ফিজিক্যাল স্টেট সেম হবে, কিন্তু এখানে তার ঠিক উল্টো। হেটেরোজেনাস মানে ভিন্নধর্মী, হেটেরোজেনাস মানে আলাদা। ঠিক আছে, তো এখানে কি হবে, রিঅ্যাক্টেন্ট আর প্রোডাক্ট দুজনের যে ফিজিক্যাল স্টেট হবে সেটা আলাদা হবে। এর মানে যদি রিঅ্যাক্টেন্ট সলিড হয় তাহলে যে প্রোডাক্ট থাকবে ওটা গ্যাসিয়াস হবে, অথবা এরকম হতে পারে যে রিঅ্যাক্টেন্টের মধ্যে একটা সলিড একটা গ্যাসিয়াস, ঠিক আছে, আবার প্রোডাক্টটা সলিড হয়ে যাচ্ছে। এই টাইপের রিঅ্যাকশন গুলো যেখানে বিভিন্ন ধরনের ফিজিক্যাল স্টেটে আমরা কম্পাউন্ডের উপস্থিতি দেখতে পাবো, বা যারা রিঅ্যাক্ট করছে বা যারা উৎপন্ন হচ্ছে তাদের বিভিন্ন ধরনের ফিজিক্যাল স্টেট দেখতে পাবো, একটা সলিড একটা গ্যাসিয়াস একটা লিকুইড। এই টাইপের রিঅ্যাকশন গুলোকে, যেগুলো রিভার্সিবল হবে আর অবশ্যই ইকুইলিব্রিয়াম পয়েন্ট অ্যাচিভ করবে, তাদেরকে আমরা হেটেরোজেনাস ইকুইলিব্রিয়াম বলবো। তো যদি এটার সংজ্ঞা বলতে বলে আমরা কি বলবো, when a reversible chemical reaction belongs at equilibrium and the physical state of product and the reactant are different is called heterogeneous equilibrium। আগের সংজ্ঞাটা দেখে জাস্ট সামান্য কিছু চেঞ্জেস করে, যেটা ওটার বিপরীত হবে, এটা আমি বললাম, হেটেরোজেনাস ইকুইলিব্রিয়ামের সংজ্ঞা আমরা সহজেই বানিয়ে ফেলতে পারবো। এটার একটা সুন্দর উদাহরণ আছে, এটাও আমরা ক্লাস 9 এ পড়ে এসেছি, যেটা হলো অ্যামোনিয়ার সঙ্গে যখন আমরা HCl এর রিঅ্যাকশন করাতাম, অ্যামোনিয়া গ্যাসিয়াস স্টেটে থাকবে, HCl ও গ্যাসিয়াস স্টেটে থাকবে, অ্যামোনিয়া গ্যাসিয়াস স্টেটে থাকবে, HCl ও গ্যাসিয়াস স্টেটে থাকবে। এই দুটো যখন আমরা রিঅ্যাকশন করাতাম তখন NH4Cl উৎপন্ন হতো, যেটা সলিড। এটা আমরা পড়েছিলাম ক্লাস 10 এ। আমাদের একটা
খুব সুন্দর বা খুব একটা বিখ্যাত কোয়েশ্চেন আসতো যে দুটো গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হচ্ছে, এরকম একটি উদাহরণ দাও, তখন আমরা এটা পড়তাম। তো এটা অ্যাকচুয়ালি একটা হেটেরোজেনাস ইকুইলিব্রিয়াম। কেন? যে এখানে রিঅ্যাকট্যান্ট গ্যাসিয়াস স্টেটে আছে আর প্রোডাক্ট সলিড স্টেটে আছে। এর মানে রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্টের যে ফিজিক্যাল স্টেট দুটো আলাদা, আর অন্যদিকে এটা একটা রিভার্সিবল রিঅ্যাকশন প্লাস এটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট অ্যাচিভ করেছে। তো আমরা কতটা পড়লাম না? আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ইন্ট্রোডাকশন মোটামুটি এখানেই শেষ। শেষ কি না, অ্যাকচুয়ালি শেষ না। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমার বলার আছে সেটা হলো ক্যারেক্টারিস্টিক্স। ওকে, characteristics of a equilibrium. ওকে, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের বৈশিষ্ট্য কি? তো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে, বা আমাদের বুঝতে হবে, আমাদের ওই কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের এই বৈশিষ্ট্যগুলো হতে পারে এবং কনসেপচুয়াল জায়গায় এগুলো আমাদের কাজে লাগবে। প্রথম কথা হলো যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কখনোই খোলা পাত্রে অথবা ওপেন সিলিন্ডারে হতে পারে না। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কখনোই খোলা পাত্রে অথবা ওপেন সিলিন্ডারে হতে পারে না, ঠিক আছে। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যখনই অ্যাচিভ করবে তখনই ওটা ক্লোজড ভেসেলে হচ্ছে বা ক্লোজড কন্টেইনারে হচ্ছে, আমাদের সেটা বুঝে নিতে হবে। তার কারণ ধরো একটা রিঅ্যাকশন আছে রিভার্সিবল যেটা ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করতে পারে। লেটস সে আমি জেনারেল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এ একটা গ্যাস, বি একটা গ্যাস নেব না, লেটস সে এ একটা সলিড যেটাকে আমরা তাপ দিলে পরে সেটা ভেঙে যায়, বি সলিডে আর সি গ্যাসে, ঠিক আছে। আর অন্যদিকে এটা একটা রিভার্সিবল রিঅ্যাকশন যেহেতু, তো বি সলিড আর সি গ্যাস আবার বিক্রিয়া করে এ সলিড উৎপন্ন করতে পারে। এর মানে রিঅ্যাকট্যান্ট যেমন প্রোডাক্ট উৎপন্ন করতে পারে, প্রোডাক্ট তেমনি রিঅ্যাকট্যান্ট উৎপন্ন করতে পারে, রিভার্সিবল রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম পয়েন্ট অ্যাচিভ করতে পারে। তো এটা একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের উদাহরণ বলতেই পারি। হ্যাঁ, এটা অবশ্যই একটা হেটেরোজেনাস ইকুইলিব্রিয়াম যেহেতু এখানে রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্টের যে ফিজিক্যাল স্টেট সেটা সেম নয়। এবার আমি যেটা বলছিলাম সেটা কি বলছিলাম, যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম সব সময় ক্লোজড ভেসেলে অ্যাচিভ হয়। কারণ দেখো, এ সলিড যখন তাপ দিয়ে ভেঙে যাচ্ছে, বি সলিড আর সি গ্যাস উৎপন্ন করছে, তখন আবার সি গ্যাস আর বি সলিড রিঅ্যাক্ট করে এ সলিড আবার উৎপন্ন করছে। এর মানে ফরওয়ার্ড রিঅ্যাকশনও হচ্ছে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে। কিন্তু এটা যদি আমরা ওপেন ভেসেলে করি, মানে ওপেন কন্টেইনারে বা খোলা পাত্রে করি, তখন সি গ্যাস খোলা পাত্র থাকার কারণে পাত্র থেকে বেরিয়ে যাবে, মুক্ত হয়ে যাবে, সহজ কথায় পরিবেশে মুক্ত হয়ে যাবে। তো সি গ্যাস কি আর আমরা পাবো যেটা বি সলিডের সঙ্গে রিঅ্যাক্ট করে আবার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করবে আর এ সলিড উৎপন্ন করবে? সেটা কি আমরা পাবো? পাবো না। এর মানে এই ক্ষেত্রে যদি আমরা ক্লোজড ভেসেল ইউজ না করি তাহলে পরে আমরা কিন্তু ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন দেখতে পাবো না, যার জন্য আমরা ইকুইলিব্রিয়াম কখনোই অ্যাচিভ করতে পারবো না। এর জন্য যদি কোনো রিঅ্যাকশনের মধ্যে কোনো গ্যাস থাকে তাহলে পরে সেটার ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করার জন্য সর্বদাই আমাদের ওপেন ভেসেল, সর্বদাই আমাদের ক্লোজ ভেসেল নিতে হবে। ওপেন ভেসেল নিলে কিন্তু ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করা পসিবল নয়। এই যে উদাহরণটা দিলাম, এটা আমি জেনারেলি বললাম, এটা অ্যাকচুয়ালি হয় কখন জানো তো? যখন আমরা CaCO3 কে হিট করি, CaCO3 সলিড থাকে, ওটাকে যখন আমরা হিট আপ করি তখন ক্যালসিয়াম অক্সাইড যেটা সলিড আর তার সঙ্গে CO2 গ্যাস উৎপন্ন হয়। তো
CaCO3 কে যখন আমরা হিট করছি তখন CaO সলিড আর CO2 গ্যাস উৎপন্ন হচ্ছে, কিন্তু এই রিঅ্যাকশনটা যদি আমরা ক্লোজড ভেসেলে না করে ওপেন ভেসেলে করি বা খোলা পাত্রে করি, বদ্ধ পাত্রে না করে, তাহলে পরে CO2 গ্যাস পরিবেশে মুক্ত হয়ে যাবে, যেটা CaO এর সাথে আবার বিক্রিয়া করে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করতে পারবে না, এর মানে CaCO3 উৎপন্ন করতে পারবে না, ফলে ইকুইলিব্রিয়াম কিন্তু অ্যাচিভ করা সম্ভব হবে না যদি আমরা এটা খোলা পাত্রে করি। এখান থেকে একটা ভালো কোয়েশ্চেনও আসে যে CaCO3 কে যদি খোলা পাত্রে রেখে বিক্রিয়া করানো হয় বা হিট করা হয় আর যদি বদ্ধ পাত্রে রেখে হিট করা হয় তাহলে পরে কি ডিফারেন্স দেখব। তো সহজ উত্তর যে CaCO3 কে যদি আমরা খোলা পাত্রে রেখেও হিট করি তাহলে পরে আমরা কখনোই ইকুইলিব্রিয়াম পাবো না। CO2 গ্যাস যেহেতু বাতাসে মুক্ত হয়ে যাবে, তো সেটা CaO এর সাথে বিক্রিয়া করে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করার কোনো চান্স থাকবে না, তো CaCO3 আবার আমরা ফিরে পাবো না বা ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করতে পারবো না। কিন্তু যদি আমরা সেই জিনিসটাই বদ্ধ পাত্রে করি তাহলে CO2 গ্যাস মুক্ত হতে পারবে না, তো সেটা আবার CaO এর সাথে বিক্রিয়া করে CaCO3 উৎপন্ন করবে বা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করতে সক্ষম হবে, ফলে আমরা এই রিঅ্যাকশনটাতে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করতে সক্ষম হব। আশা করি বুঝতে পেরেছো। তো এটা একটা ক্যারেক্টারিস্টিক গেল ইকুইলিব্রিয়ামের। এটা মনে রাখবে ইকুইলিব্রিয়াম সব সময় ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার, থার্মোডাইনামিক্স চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলোতে আমরা যে এটাকে প্রমাণ টেম্পারেচার যে বলে থাকি বা অ্যাবসলিউট টেম্পারেচার যে বলে থাকি ওটাকে আমরা কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরি না। অ্যাবসলিউট টেম্পারেচার বলতে এই চ্যাপ্টারে 25 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 298 কেলভিন কে বোঝানো হয়ে থাকে। তার কারণ হলো ম্যাক্সিমাম ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয় রুম টেম্পারেচারে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয় বলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 298 কেলভিন কে আমরা এই চ্যাপ্টারের ক্ষেত্রে অ্যাবসলিউট টেম্পারেচার ধরে নেব। আর যদি অ্যাবসলিউট প্রেসার বলা হয় তাহলে সেটার কোনো চেঞ্জ হয় না, ওটা 180 mE থাকে। কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু এই চ্যাপ্টারে অ্যাবসলিউট টেম্পারেচার নয়। তো আমাদের এটাও একটা ক্যারেক্টারিস্টিক্স যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট সাধারণত 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিনেই অ্যাচিভ হয়ে থাকে, যেটা জেনারেল ইকুইলিব্রিয়াম পয়েন্ট থাকে। এরপরে আমরা যে পয়েন্টটা করব সেটা একটু সেটা সাধারণত আই থিঙ্ক আমি কোথাও পড়াতে দেখিনি কাউকে, সেটা হলো ক্যাটালিস্ট। যদি তোমরা ভালো স্টুডেন্ট হও তাহলে তোমাদের মনে কোয়েশ্চেন জাগবে, এই ধরনের ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন আছে, রিভার্সিবল রিঅ্যাকশন আছে যেটা ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করতে সক্ষম বা ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করে ফেলেছে। বিভিন্ন রিঅ্যাকশনই আমরা দেখেছি যে ক্যাটালিস্ট ইউজ করা হয়। এখানে তো দু ধরনের রিঅ্যাকশন আছে, একটা ফরওয়ার্ড রিঅ্যাকশন, একটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এ বি বিক্রিয়া করে সিডি উৎপন্ন করছে, সিডি বিক্রিয়া করে এবি উৎপন্ন করছে, ফরওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে। ক্যাটালিস্টের কাজ কি? ক্যাটালিস্টের কাজ রিঅ্যাকশনকে ত্বরান্বিত করা বা রিঅ্যাকশনকে সহজে করা, তাড়াতাড়ি করা। তো যদি আমরা ভালো স্টুডেন্ট হই, যদি আমাদের মনে কোয়েশ্চেন জাগার ইচ্ছা থাকে, পড়াশোনা করার ইচ্ছা থাকে, তাহলে আমাদের মনে কোয়েশ্চেন জাগবে যে ক্যাটালিস্ট কোন বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন নাকি ফরওয়ার্ড রিঅ্যাকশন। এটা একটু তোমরা ভেবে দেখেছো কখনো যে ক্যাটালিস্ট আসলে কোন বিক্রিয়াটাকে ত্বরান্বিত করছে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনকে নাকি ফরওয়ার্ড রিঅ্যাকশনকে? তার কোয়েশ্চেনের উত্তর হলো ক্যাটালিস্ট দুটো রিঅ্যাকশনকেই ত্বরান্বিত করে, তার জন্যই এটাকে ক্যাটালিস্ট বলা হয়। যদি ক্যাটালিস্ট ফরওয়ার্ড রিঅ্যাকশনকে ত্বরান্বিত করতো, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনকে ত্বরান্বিত না করতো, তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্ট অ্যাচিভ হতে পারতো না। কারণ কি? তো সেই ক্ষেত্রে কখনোই RF = RB অথবা রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন কখনোই ইকুয়াল হতে পারতো না, কারণ ক্যাটালিস্টের কারণে ফরওয়ার্ড রিঅ্যাকশন বেড়ে যেত। অন্যদিকে যদি রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনকে ক্যাটালিস্ট ত্বরান্বিত করতো, তাহলেও কিন্তু রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়াল হতে পারতো না, আর ইকুইলিব্রিয়াম কখনোই অ্যাচিভ হতো না। তো রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়াল হওয়া তো ইকুইলিব্রিয়ামের সবথেকে বেসিক ধারণা। সেটাই যদি না হয় তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম তো অ্যাচিভ করা পসিবলই না। তাহলে ক্যাটালিস্ট দুটো রিঅ্যাকশনকে ত্বরান্বিত করে,
ব্যাকওয়ার্ডকেও যেমন ত্বরান্বিত করছে, ফরওয়ার্ডকেও তেমনি ত্বরান্বিত করছে। এর ফলে এই রিঅ্যাকশনটা তাড়াতাড়ি ইকুইলিব্রিয়াম পয়েন্ট অ্যাচিভ করছে। তো যদি আমরা গ্রাফ দেখি, আমরা নরমাল ইকুইলিব্রিয়ামের গ্রাফ কি দেখেছি? রেট অফ রিঅ্যাকশন ROF, রেট অফ রিঅ্যাকশন ROR, আর টাইমের যদি আমরা গ্রাফ দেখি তাহলে নরমাল ইকুইলিব্রিয়ামের গ্রাফটা কিছুটা এরকম হয়, তাই তো? কিন্তু যদি ক্যাটালিস্টের উপস্থিতিতে বিক্রিয়াটা হয় তাহলে গ্রাফটা এরকম হবে। এর মানেটা কি? আগে যেখানে t1 টাইমে রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করছিল, সেইখানেই ক্যাটালিস্টের উপস্থিতির কারণে রিঅ্যাকশনটা আরো তাড়াতাড়ি অথবা t2 টাইমেই ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করে নেবে। এর মানে ক্যাটালিস্ট অল ওভার রিঅ্যাকশনটাকে ফাস্ট করে আর রিঅ্যাকশনটার ইকুইলিব্রিয়াম পয়েন্ট অ্যাচিভ করার সময়টাকে আরো কমিয়ে দেয় বা রিঅ্যাকশনটাকে আরো ফাস্ট করে দেয়। তার জন্যই এটাকে ক্যাটালিস্ট বলা হয়ে থাকে। ক্যাটালিস্ট তাহলে দুটো রিঅ্যাকশনকেই ত্বরান্বিত করে, যেটা ফরওয়ার্ড হোক আর ব্যাকওয়ার্ড হোক, আর ওভারঅল রিঅ্যাকশনটাকে ত্বরান্বিত করে বা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে ইকুইলিব্রিয়াম পয়েন্ট তাড়াতাড়ি অ্যাচিভ করতে সাহায্য করে, যেটা ইকুইলিব্রিয়ামের একটা খুবই সুন্দর একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, এরপর দেখি কি আছে চ্যাপ্টারে, আরো অনেক কিছুই আছে। ল অফ মাস অ্যাকশন বলতে হবে, অ্যাক্টিভ মাস সম্পর্কে বলতে হবে, ওদিকে দেখি কি কি বাকি রয়ে গেল। কেপি কেসি এগুলো তো ল অফ মাস অ্যাকশন পরে বলবো। তাহলে ল অফ মাস অ্যাকশনে তখন যাক। তো আমরা এখন পড়ব ল অফ মাস অ্যাকশন। Law of mass action proposed by Law of mass action was proposed by Guldberg and নামটা ভুলে গেছি, না ওয়েজ ওকে ওয়েজ নাম ভুলে যাচ্ছি আমি, Guldberg and Wedge। তো ল অফ মাস অ্যাকশন ওয়াজ প্রপোজড বাই গুল্ডবার্গ এন্ড ওয়েজ। আর কালকে সরস্বতী পুজো, এখানে প্রপোজ করা মানে ওই প্রপোজ করা নয়, এখানে ল অফ মাস অ্যাকশন ওয়াজ প্রপোজড বাই গুল্ডবার্গ এন্ড ওয়েজ মানে এই দুজন মহান বৈজ্ঞানিক এই ল অফ মাস অ্যাকশন সম্পর্কে আমার ধারণা দিয়েছিলেন, ঠিক আছে? তো ল অফ মাস অ্যাকশন জিনিসটা কি এবার আমরা বুঝে নিই একটু। ল অফ মাস অ্যাকশন, এটা পড়ার আগে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো হোয়াট ইজ অ্যাক্টিভ মাস। আগে আমরা বুঝবো হোয়াট ইজ অ্যাক্টিভ মাস। অ্যাক্টিভ মাস মানে কি? যে মাসটা অ্যাক্টিভ তাকে অ্যাক্টিভ মাস বলে, মাসটা হাঁটছে তাকে অ্যাক্টিভ মাস বলে? একদমই না। একটা রিঅ্যাকশন আছে, ধরো AB রিঅ্যাক্ট করে রিভার্সিবল রিঅ্যাকশন C+D উৎপন্ন করছে। এবার ইন্টারেস্টিংলি যদি আমরা A এর x মোল নিই, x মোল পার লিটার নিই, যেটা A এর কনসেন্ট্রেশন, লেট আমরা A এর x মোল পার লিটার নিলাম যেটা A এর কনসেন্ট্রেশন, আর অন্যদিকে B এর y মোল পার লিটার নিলাম যেটা B এর কনসেন্ট্রেশন। ইন্টারেস্টিংলি A এর x মোল পার লিটার আর B এর y মোল পার লিটার টোটালটা কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। টোটালটা বিক্রিয়ায় অংশগ্রহণ না করে A এর কিছুটা পরিমাণ আর B এর কিছুটা পরিমাণ অংশ বা কনসেন্ট্রেশন একে অপরের সাথে বিক্রিয়া করবে। এর মানে ধরে নেওয়া যাক এর মধ্যে Z মোল পার লিটার রিঅ্যাক্ট করলো A Z মোল পার লিটারের সঙ্গে, আর C আর D উৎপন্ন করলো। সেই ক্ষেত্রে x মাইনাস Z মোল পার লিটার x এর
আর অন্যদিকে y মাইনাস z মোল পার লিটার মানে বেঁচে রয়ে গেল, a এর x মাইনাস z মোল পার লিটার বেঁচে রইল, আর b এর y মাইনাস z মোল পার লিটার বেঁচে রইল। তাহলে এই যে মাসটা অংশগ্রহণ করছে বিক্রিয়ায়, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ মাস। তো অ্যাক্টিভ মাস অ্যাকচুয়ালি কি? The active mass of solution is the number of gram molecule of solute present in unit volume solution. That means the active mass of solution is the molarity of solution. এর মানে কি বোঝাচ্ছে? যে কোনো একটা বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াটায় যে সলিউশনটা উৎপন্ন হচ্ছে, সেই সলিউশনের যে 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 পদার্থটা আছে ওটার যে গ্রাম মলিকিউল ইউনিট ভলিউম সলিউশনে উপস্থিত রয়েছে, ঠিক আছে, যে গ্রাম মলিকিউল অফ সলিউট ইউনিট ভলিউম সলিউশনে উপস্থিত রয়েছে, তাকে আমরা বলছি অ্যাক্টিভ মাস। তো আমি আরেকবার বলছি, এ আর বি রিঅ্যাকশন করলো, সি প্লাস ডি উৎপন্ন করলো, কিন্তু ইন্টারেস্টিংলি এ আর বি এর কিন্তু টোটালটা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, কিছু পরিমাণ বেঁচে থাকবে। যেটা বেঁচে থাকবে ওই কনসেন্ট্রেশনটাকেই পার ভলিউমে, যে সলিউশনের পার ভলিউমে আছে, সলিউশনের পার ভলিউমে সেই কনসেন্ট্রেশনটাকেই আমরা অ্যাক্টিভ মাস বলবো। আর অ্যাক্টিভ মাসকে থার্ড ব্র্যাকেটের সাহায্যে ডিনোট করা হয়ে থাকে, থার্ড ব্র্যাকেটের সাহায্যে অ্যাক্টিভ মাস ডিনোট করা হয়ে থাকে। এর মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যদি এ লিখে দিই তাহলে এটা এ এর অ্যাক্টিভ মাস বোঝায়, যদি এর মধ্যে যদি বি লিখে দিই তাহলে এটা বি এর অ্যাক্টিভ মাস বোঝায়, যদি সি লিখে দিই তাহলে সি এর অ্যাক্টিভ মাস বোঝায়, যদি ডি লিখে দিই তাহলে ডি এর অ্যাক্টিভ মাস বোঝায়। তো এই জিনিসটাই হলো অ্যাকচুয়ালি অ্যাক্টিভ মাস। এরপরে আমরা শুরু করতে পারবো ফাইনালি ল অফ মাস অ্যাকশন। তো এতক্ষণ ধরে যা হলো সেটা একটু রিকল করে নাও। আমরা ল অফ মাস অ্যাকশন শুরু করব। আচ্ছা, আশা করি তোমরা আগের পড়াগুলো দেখে নিয়েছো। এখন আমি শুরু করতে পারি ল অফ মাস অ্যাকশন। তো ল অফ মাস অ্যাকশন কি বলছে? যে একটা রিভার্সিবল রিঅ্যাকশন থাকবে, সেই রিভার্সিবল রিঅ্যাকশনে যে রেট অফ রিঅ্যাকশন হবে, সেই রেট অফ রিঅ্যাকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য reactants, directly proportional to the active mass of reactants and products. Actually ব্যাপারটা কি? Actually ব্যাপারটা রেট অফ রিঅ্যাকশন টোটালটা নয়, অ্যাকচুয়ালি বলতে গেলে rate of forward reaction is directly proportional to the active mass of reactants, and rate of backward reaction is directly proportional to the active mass of product. এটাকে ROF ও লেখা হয়, এটাকে আমি RF দিয়ে লিখবো, RF লিখেছিলাম আমি আগে, এটাকে RB লিখবো আমি। তো অ্যাকচুয়ালি বলছে কি, at constant temperature and pressure the rate of forward reaction of an reversible reaction is directly proportional to the active mass of reactants, and the rate of backward reaction is directly proportional to the active mass of products. তাহলে RF is directly proportional to active mass of A into active mass of B, আর অন্যদিকে RB বা rate of backward reaction is directly proportional to active mass of C into active mass of D. এখান থেকে যদি আমি proportionality তুলে নিতে চাই তাহলে পরে RF equals to KF into A into B
আর RB পড়ে থাকবে KB ইনটু অ্যাক্টিভ মাস অফ C ইনটু অ্যাক্টিভ মাস অফ D ওকে D দ্বারা D, ঠিক আছে। এবার ইন্টারেস্টিংলি যদি এই দুটো ইকুয়েশনকে আমরা ভাগ করে দিই 1 আর 2, যদি আমি 1/2 করে দিই, 1/2 করার দরকার নেই, 1/2 করার দরকার নেই, এরকম ভাবে বলবো না আমি। রিঅ্যাকশনটা কি ছিল? রিভার্সিবল রিঅ্যাকশন, এর মানে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করতে পারে। ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করার বেসিক জিনিস কি? রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন মানে কি? kf ইনটু অ্যাক্টিভ মাস অফ A ইনটু অ্যাক্টিভ মাস অফ B, আর রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন মানে কি? kb ইনটু অ্যাক্টিভ মাস অফ C ইনটু অ্যাক্টিভ মাস অফ D। এবার যদি আমি kf বাই kb রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন বাই রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করি, তাহলে এটা থাকবে kf বাই kb, এটাকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করা হয়। kf বাই kb কে ইকুয়ালস টু k বলা হয়ে থাকে, k এটা হলো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা এক প্রকারের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয়ে থাকে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি জিনিস সেটা একটু পরে পড়বো। k হলো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটা ইকুয়ালস টু হয় অ্যাক্টিভ মাস অফ C ইনটু অ্যাক্টিভ মাস অফ D বাই অ্যাক্টিভ মাস অফ A ইনটু অ্যাক্টিভ মাস অফ B, ঠিক আছে। তাহলে এটাই হলো ল অফ মাস অ্যাকশন, মানে এই যেটা লিখলাম ওটা ল অফ মাস অ্যাকশন নয়, এটা তো আমি একটু সম্পর্ক প্রতিস্থাপন করলাম যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কি বলে সেটার একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য আমি এটা স্থাপন করলাম, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে যে ল অফ মাস অ্যাকশন আছে সেটা কি, যে একটা রিভার্সিবল রিঅ্যাকশন থাকবে, সেখানে যখন ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হচ্ছে তো কি হবে, যে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাক্টিভ মাস অফ রিঅ্যাক্টেন্টস এন্ড দ্য রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাক্টিভ মাস অফ প্রোডাক্টস, ঠিক আছে। এবার আমরা পড়ব ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টস। এবার আমরা বুঝবো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টস। আমাদের তার আগে একটা জিনিস পড়তে হবে। আমি অ্যাক্টিভ মাস সম্পর্কে তোমাকে বলেছি, অ্যাক্টিভ মাস বলার সময় আমি তোমাদের অবশ্যই বলেছি গ্রাম মোল অফ সলিউট which is present in unit volume of solution। অ্যাক্টিভ মাস কি বলার সময় আমি কি বলেছিলাম, যে অ্যাক্টিভ মাস হলো রিঅ্যাক্টেন্টের বা সলিউটের, যে সলিউটটা আছে বা ABCD রিঅ্যাক্টেন্ট প্রোডাক্ট, এই সলিউশনের যে সলিউট গুলো আছে সেই সলিউটের গ্রাম মোল কনসেন্ট্রেশন পার ইউনিট ভলিউম সলিউশনে, সেটা কি অ্যাক্টিভ মাস বলা হয়ে থাকে। আর ইন্টারেস্টিংলি বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিকে এটাকেই আমরা মোলারিটি বলতাম। তো actually active mass is nothing but the molarity of the solution। এবার আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট শুরু করতে পারি। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তিন প্রকারের হয়ে থাকে, ওকে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তিন প্রকারের হয়ে থাকে, Kc, Kp আর Kx। তিন প্রকারের কেন? Kc তে তিনটেতে অ্যাক্টিভ মাস তিন রকমের হয়। Kc যখন আমরা বলবো তখন আমরা অ্যাক্টিভ মাস হিসাবে মোলার কনসেন্ট্রেশনকে ধরে নেব। Kp যখন আমরা বলবো তখন আমরা অ্যাক্টিভ মাস হিসাবে পার্শিয়াল প্রেসারকে ধরে নেব। আর আমরা Kx যখন বলবো তখন অ্যাক্টিভ মাস হিসাবে আমরা মোল ফ্র্যাকশনকে ধরে নেব।
ওকে, তো ফার্স্টে আমরা আসবো কেসি তে। কেসি কি বললাম, এখানে অ্যাক্টিভ মাস কি, এখানে অ্যাক্টিভ মাস মানে হলো মোলার কনসেন্ট্রেশন। মোলার কনসেন্ট্রেশন হলো এখানে অ্যাক্টিভ মাস। তো when a reversible reaction is at equilibrium and the when a reversible reaction is at equilibrium, okay, and the active mass of reactant and products are represented by molar concentration, then we can get the equilibrium constant Kc. তো কি বললাম, when a reversible reaction is at equilibrium and the active mass of reactant and products are represented by molar concentration, then we can get the equilibrium constant Kc. আচ্ছা, আমরা তো পেয়েছিলাম যে Rf এটা তো আমরা আগেরটাই পেয়েছিলাম, তখন রিঅ্যাকশনটা কি ছিল, a plus b রিভার্সেবল c plus d, কিন্তু এখানে Rf সমানুপাতিক a and b এর মোলার অ্যাক্টিভ মাস তো বটেই, কিন্তু এখানে দেখো আমরা একটা কি পাচ্ছি, এখানে আমরা একটা সহগ পাচ্ছি, ঠিক আছে। লাইক যদি আমরা এখানে 2a plus b রিভার্সেবল 3c plus d করে দিই, তখন আমরা কি লিখব, Rf সমানুপাতিক ab, ওকে। a রিঅ্যাকট্যান্টের সঙ্গে যেটা নিয়ে নাম্বারটা থাকবে ওটাকে আমরা পাওয়ারে বসিয়ে দেবো, b রিঅ্যাকট্যান্টের সঙ্গে যে নাম্বারটা থাকবে ওটাকে আমরা পাওয়ারে বসিয়ে দেবো, c রিঅ্যাকট্যান্টের সঙ্গে Rb সমানুপাতিক যেটা থাকবে, যে নাম্বারটা থাকবে ওটাকে আমরা পাওয়ারে বসিয়ে দেবো, d রিঅ্যাকট্যান্টের সাথে যে নাম্বারটা থাকবে ওটাকে আমরা পাওয়ারে বসিয়ে দেবো। এটা কেন হচ্ছে, ধরো এটাকে আমি 2a লিখলাম না, আমি এটাকে এরকম ভাবে লিখলাম a plus b, এটাকে 3c লিখলাম না, আমি এটাকে এরকম ভাবে লিখলাম c plus c plus c, কিছু ভুল তো নেই, ওখানে তিনটে সি মলিকিউল, ওখানে তিনটে সি মলিকিউল নিয়েছিলাম, এখানেও তিনটেই নিচ্ছি। তো Rf লিখতে পারি সমানুপাতিক a আবার a আর একটা b, এটা গুণ করে আলটিমেটলি কি আসবে, a স্কয়ার ইনটু b, আর Rb সমানুপাতিক কি হবে, c ইনটু d। তো এটাকে ইকুয়াল টু আমরা লিখতেই পারি যে c কিউব d। তো পাওয়ারে যেটা থাকবে, সরি মানে সাথে যেটা থাকবে ওটা পাওয়ারে উঠে যাবে, বেসিক্যালি এটাই হয়। এবার এটা আমি ভেঙে কেন দেখালাম, তো একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দিলাম যে এটা অ্যাকচুয়ালি কেন হয়, কেন পাওয়ারটা উঠবে ওটা দেখানোর জন্য আমি বললাম যে 2a কে যদি আমি ভেঙে ভেঙে লিখি a plus a, তাহলে a into a আলাদা আলাদা রিঅ্যাক্ট্যান্ট হিসেবে ট্রিট হচ্ছে তখন, তো তখন ওই দুটোর যে অ্যাক্টিভ মাস দুটো আলাদা আলাদা ট্রিট হবে, তার জন্যই অ্যাকচুয়ালি পাওয়ারটা বসছে। তো আমরা আবার কেসিতে ফিরে আসি এসব না করে। তো আমরা আগের বার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করেছিলাম, আশা করি সবার মনে আছে। যখন নরমাল রিঅ্যাকশন নিয়েছিলাম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বেরিয়েছিল c into d by a into b, এখানেও সেম জিনিস হবে, বাট উইথ এ ক্যাচ। এখানে a এর সাথে স্মল a আছে, b এর সাথে স্মল b আছে, d এর সাথে স্মল d আছে, e এর সাথে স্মল e আছে, তাহলে এখানে পাওয়ার অ্যাড হবে। আর যেহেতু এটা kc,
তাহলে সি অফ এ তার পাওয়ার এ, সি অফ বি তার পাওয়ার বি ইন্টু বাই ভুল হয়েছে, আমি প্রথম থেকে শুরু করি ব্যাপারটাকে। তো আগেরটাতে দেখলাম k ইকুয়ালস টু হয়েছিল c ইন্টু ডি a ইন্টু বি, মানে অ্যাক্টিভ মাস অফ প্রোডাক্ট উপরে ছিল, প্রোডাক্টের গুণফল, আর অ্যাক্টিভ মাস অফ রিঅ্যাকট্যান্টের গুণফল নিচে ছিল। ঠিক আছে, আমাদের এটা মনে রাখতে হবে যে যে কোনো প্রকারের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে অ্যাক্টিভ মাস অফ প্রোডাক্টের যে গুণফল থাকে সেটা সব সময় উপরে থাকবে, আর অ্যাক্টিভ মাস অফ রিঅ্যাকট্যান্টের যে গুণফল থাকে সেটা সব সময় নিচে থাকবে। তো এটা আমরা পেয়েছিলাম, কিন্তু হিয়ার ইজ দ্য ক্যাচ, যে এটা হলো অ্যাকচুয়ালি কেসি, আর এখানে এ বি সি ডি প্রতিটাই 1 মোল করে নেই। এখানে এ মোল করে আছে, বি মোল করে আছে, ডি মোল করে আছে, আর ই স্মল ই মোল করে আছে। তো উপরে যেমন আমরা করেছিলাম অ্যাক্টিভ মাস অফ প্রোডাক্ট, আগে প্রোডাক্ট দেখবো আমরা, সি অফ ডি মানে মোলার কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার স্মল ডি, সি অফ ই এর মানে মোলার কনসেন্ট্রেশন অফ ই টু দি পাওয়ার স্মল ই, আর সি অফ এ মানে মোলার কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার স্মল এ ইনটু সি অফ বি মানে মোলার কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার স্মল বি, এটাই হলো কে সি। এবার আমরা আসবো কে পি তে। এখানে অ্যাক্টিভ মাস কি? এখানে অ্যাক্টিভ মাস মোলার কনসেন্ট্রেশন নয়, পি মানে প্রেসার, এর মানে এখানে অ্যাক্টিভ মাস হলো পার্শিয়াল প্রেসার। পার্শিয়াল প্রেসার এখানে অ্যাক্টিভ মাস। এখানেও এগুলো জিনিসপত্র সেম থাকবে, শুধুমাত্র এটা একটু চেঞ্জ হবে। এটা মনে রাখবে যে কেসি যে কোনো প্রকারের ফিজিক্যাল স্টেটে থাকা যৌগের ক্ষেত্রেই হয়, সেটা সলিড হোক, লিকুইড হোক, গ্যাস হোক, কিন্তু কেপি যেহেতু প্রেসার, কেপি ঠিক আছে, এই জিনিসটা কেবলমাত্র গ্যাসের ক্ষেত্রেই ডিফাইন করা যায়। ঠিক আছে, যেহেতু পার্শিয়াল প্রেসার, ঠিক আছে, পার্শিয়াল প্রেসার আমরা খালি গ্যাসের ক্ষেত্রে ডিফাইন করতে পারি, এর জন্য কেপিও কেবলমাত্র গ্যাসিয়াস রিঅ্যাকট্যান্ট, গ্যাসিয়াস প্রোডাক্ট এগুলোর ক্ষেত্রেই আমরা কেপি ডিফাইন করতে পারবো। তো আমরা এটা সবসময় মনে রাখবো, যদি কেপি ডিফাইন করতে দেয় আর যদি ওখানে কোনো গ্যাসিয়াস সাবস্টেন্স না থাকে, তাহলে পরে কিন্তু আমরা কোনোদিনই সেটা কেপি ডিফাইন করতে পারবো না, কারণ পার্শিয়াল প্রেসার শুধুমাত্র গ্যাসেসের জন্যই হয়। তো এটা যদি আমি ফর্মুলা লিখি, ইজিলি লিখবো আমরা পি অফ ডি মানে পার্শিয়াল প্রেসার অফ ডি। যদি প্রয়োজন পড়ে এগুলোর পাশে ছোট করে জিও লিখে নিতে পারো, যাতে বুঝতে পারো যে কেপি এর ক্ষেত্রে এগুলো সব গ্যাসিয়াস স্টেটে থাকবে। পি অফ ডি মানে পার্শিয়াল প্রেসার অফ ডি টু দি পাওয়ার ডি, পি অফ ই পার্শিয়াল প্রেসার অফ ই টু দি পাওয়ার ই। ঠিক আছে, সবার উপরে আমরা কি লিখবো? আমরা উপরে লিখবো প্রোডাক্ট, নিচে রাখবো রিঅ্যাকট্যান্টকে। পি অফ এ পার্শিয়াল প্রেসার অফ এ টু দি পাওয়ার এ, P of B partial pressure of B to the power B, এটা হলো Kp। এর মানে Kp কাকে বলবো, কখন পাবো আমরা? when a gaseous reversible reaction, এটা কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে Kp কেবলমাত্র গ্যাসিয়াস রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রেই পাওয়া যেতে পারে। যদি অন্য কোনো টাইপের, অন্য কোনো ফিজিক্যাল স্টেটের সাবস্টেন্স থাকে, তাহলে কিন্তু আমরা কেপি ডিফাইন করতে পারবো না। আর তার কারণ হলো পার্শিয়াল প্রেসার জিনিসটা কেবলমাত্র গ্যাসিয়াস সাবস্টেন্সের জন্যই ডিফাইন করা যায়। তো যদি এখানে কোনো সলিড সাবস্টেন্স থেকে থাকে, তাহলে ওটার কিন্তু অ্যাক্টিভ মাস যে আছে সেটাকে কিন্তু আমরা নেব না। লাইক যদি এখানে ই যে উৎপন্ন হচ্ছে সেটা যদি সলিড হয়ে থাকে, বাই চান্স কোনো কারণে সলিড বা লিকুইড হয়ে থাকে, তাহলে কিন্তু পার্শিয়াল প্রেসার অফ ই টু দি পাওয়ার ই এই টার্মটা এই ফর্মুলা থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে, কারণ সলিডের পার্শিয়াল প্রেসার পসিবল নয়।
পার্শিয়াল প্রেসার কেবলমাত্র গ্যাসিয়াস সাবস্টেন্সের ক্ষেত্রেই পসিবল। আর যদি পুরো রিঅ্যাকশনটার মধ্যে কোনো গ্যাসিয়াস সাবস্টেন্স না থাকে তাহলে এই রিঅ্যাকশনের কেপি ডিফাইন করা পসিবল নয়। তো এটা গ্যাসিয়াস ছিল, গ্যাসিয়াসই রাখি, পি অফ ই টু দি পাওয়ার ই। তো পি কেপি কি বলবো, আগে বলবো আমরা when a gaseous reversible reaction is at equilibrium then the active mass of gaseous product and gaseous reactants are represented by partial pressure, then we can achieve the equilibrium constant Kp. okay, এরপরে আছে Kx. okay, Kx আবার নরমালাইজ জিনিস একটা। এখানে অ্যাক্টিভ মাসের রোল কে নেবে, এখানে অ্যাক্টিভ মাসের রোল নেবে মোল ফ্র্যাকশন, আর এখানে গ্যাসিয়াস হোক সলিড হোক যায় আসে না, বিকজ মোল ফ্র্যাকশন যে কোনো সাবস্টেন্সের ক্ষেত্রে ডিফাইন করা যেতে পারে। আর যদি আমরা Kx ডিফাইন করি আবার সেম ভাবে আমরা ডিফাইন করব জিনিসটাকে, শুধুমাত্র এখানে পার্শিয়াল প্রেসারের জায়গায় আমরা কি নেব, অ্যাক্টিভ মাস হিসেবে মোল ফ্র্যাকশন রাখবো। মোল ফ্র্যাকশন অফ D টু দি পাওয়ার D, মোল ফ্র্যাকশন অফ E টু দি পাওয়ার E, মোল ফ্র্যাকশন অফ A টু দি পাওয়ার A, মোল ফ্র্যাকশন অফ B টু দি পাওয়ার B। এটা হলো Kx when a reversible reaction is at equilibrium আছে and the active mass of reactants and products are represented by mole fraction, then we can achieve the equilibrium constant Kx. তো এই তিন প্রকারের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পসিবল। এরপর আমরা যেটা করতে চলেছি, এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট গুলোর মধ্যে যে সম্পর্ক আছে সেটা আমরা স্থাপন করব। তো একটা মাইন্ড ম্যাপ যদি আমরা এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের বানাতে চাই তাহলে আমরা বলবো যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এটাকে আমরা তিন ভাগে ভাগ করছি, Kc, Kp, Kx। অ্যাক্টিভ মাস Kc এর ক্ষেত্রে অ্যাক্টিভ মাস হলো মোলার কনসেন্ট্রেশন, Kp এর জন্য অ্যাক্টিভ মাস হলো পার্শিয়াল প্রেসার, Kx এর জন্য অ্যাক্টিভ মাস হলো মোল ফ্র্যাকশন, আর যে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট Kp কেবলমাত্র তখনই ডিফাইন করা পসিবল যখন একটা গ্যাসিয়াস সাবস্টেন্স থাকবে রিঅ্যাকশনটার মধ্যে। আর যদি গ্যাসিয়াস সাবস্টেন্স একটাও না থাকে তাহলে সেই রিঅ্যাকশনের Kp ডিফাইন করা পসিবল নয়। আর কোনো সলিড সাবস্টেন্স যদি রিঅ্যাকশনের মধ্যে থেকে থাকে তাহলে সেটা অ্যাক্টিভ মাস বা পার্শিয়াল প্রেসার তো পসিবলই না, তো সেটা Kp ফর্মুলার মধ্যে আমরা লিখব না। ওকে, এরপর আমরা সম্পর্ক বের করব Kp আর Kc এর মধ্যে। সম্পর্ক বের করতে তো আমরা ওস্তাদ, মানে বৈজ্ঞানিক সম্পর্ক। তো আমরা কি করব, Kp আর Kc এর মধ্যে সম্পর্ক ডিফাইন করব। এই কোশ্চেনটা না খুবই ইম্পর্টেন্ট, Kp Kc এর মধ্যে সম্পর্ক আর Kp Kx এর মধ্যে সম্পর্ক। এই কোশ্চেন দুটো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই দুটো আসার সম্ভাবনা অনেক বেশি। মানে বোর্ডসে অবশ্যই যেই মেন্স এইটা আসে না, সম্পর্ক দিয়ে কোশ্চেন থাকতে পারে ওর উপর বেস করে, কিন্তু সম্পর্ক যদি লিখতে আসবে না। তো আমি সম্পর্ক বের করব Kp এন্ড Kc এর মধ্যে। পেনের কালি শেষ হয়ে এসেছে, কালি করতে হবে একটু, যাই হোক
বেশি লম্বা যাতে না হয়ে যায় রেকর্ডিংটা, নাহলে পরে আপলোড করতে প্রবলেম হবে না। পেনের কালি কোথায় রাখলাম আবার? বাবা, এই পেনের কালি খুঁজতে খুঁজতে হয়ে যাবে আমার। আশা করি ক্যামেরা পড়বে না পেনের কালি খোঁচার চক্করে, পড়েনি, ভেরি গুড। তো আমি এতক্ষণ যা পড়িয়েছি একটু রিকল করে নাও যাতে বুঝতে সুবিধা হয় কেপি আর কেসির মধ্যে সম্পর্কটা। যদিও আমরা সম্পর্ক বার করতে ওস্তাদ, সেটা বৈজ্ঞানিক সম্পর্ক হোক, যাই সম্পর্ক হোক। হ্যাঁ, কালকে সরস্বতী পুজো, কালকে অনেক সম্পর্ক দেখা যাবে, মানে যা বোঝার বোঝে না। ওকে, পেনে কালি ভরা হয়ে গেছে, এবার আসি কোয়েশ্চেনে। তো আমরা আগে সম্পর্ক তৈরি করার জন্য একটা রিঅ্যাকশন তো লাগবে। কালি পড়ে না কেন? হ্যাঁ, এবার পড়েছে, ঠিক আছে। চলো প্রথমে রিভার্সিবল রিঅ্যাকশনটা লিখে নিই। সি দেখবো না, ছোট হাতে বড় হাত বোঝা যায় না। ডি ডি আর ই, চলো হয়ে গেছে। তো এই রিঅ্যাকশনটার মধ্যে কেপি আর কেসি এর সম্পর্ক বের করব আমরা। ফার্স্টে আমরা কেসি বের করব। তো রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন সমানুপাতিক এ বি, এর পাওয়ারে এ, বি এর পাওয়ারে বি। রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, এগুলো আমি আগে বুঝিয়ে এসেছি, এগুলো আমি এখন আর বোঝাবো না বারবার করে। ডি এর পাওয়ারে ডি, ই এর পাওয়ারে ই। আশা করি বুঝতে পারছো কি পাওয়ার লাগছে, কি রেট অফ ফরওয়ার্ড, রেট অফ ব্যাকওয়ার্ড। তো এটা ইমপ্লাইজ করে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়ালস টু আসবে কে এফ, এখানে করব না, এরকম ভাবে করি। রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়ালস টু আসবে কে এফ এ এ বি বি, এখান থেকে রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন আসবে কে বি ডি ডি ই টু দি পাওয়ার ই। এবার আমরা জানি এটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তো ইকুইলিব্রিয়ামের বেসিক যে ফর্মুলা বা বেসিক যে রুল, এটা হলো রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এটা যদি তোমরা করো, এটাকে আর এটাকে ইকুয়াল করে দাও, তাহলে তোমরা পাবে, আমি ডাইরেক্ট এসে লিখছি, কনক্লুশন লিখছি, কে এফ বাই কে বি তোমরা পাবে এ এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি, ডি টু দি পাওয়ার ডি আর ই টু দি পাওয়ার ই। এটাই অ্যাকচুয়ালি কি, এটাই হলো কেসি। তো আমাদের এই যে আছে, এটা পরবর্তীকালে এই পার্টটা পরবর্তীকালে লাগবে, এটা আমরা সাইডে লিখে রাখবো ছোট্ট করে। কেসি ইকুয়ালস টু কে এফ বাই কে বি ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি। করে দিলাম তো ভুল? যেটা বলেছিলাম, সরি, প্রোডাক্টের কনসেন্ট্রেশন উপরে থাকে আর রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন নিচে থাকে। আমি রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন উপরে লিখে দিয়েছিলাম, ভিডিওটা বেকার লম্বা হচ্ছে, ফালতুগিরি করছি আমি। প্রোডাক্টের কনসেন্ট্রেশন সবসময় উপরে থাকবে যে কোনো কি বলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করার ক্ষেত্রে। তোমরা এটা ইকুয়াল করে দেখে নাও না, এটাই আসবে, এটাই আসবে। আগেরটা ভুল করেছিলাম আমি, এখনই গালি খেতাম কমেন্ট সেকশনে। এই যে আমরা কনক্লুশনটা পেলাম, এটা সাইডে লিখে দিলাম ছোট করে, কারণ এটা আমাদের পরে কাজে লাগবে। তোমরা এই জিনিসটা লিখে রাখো আলাদা করে, মানে আলাদা করে, তোমরা তো পুরোটা লিখছো, এই জিনিসটা মাথায় রাখো, এটা পরে কাজে লাগবে টোটাল জিনিসটা। হ্যাঁ, তো কেসি বেরিয়ে গেল, এবার আমরা কেপি বের করবো, কেপি বের করবো। কেপি, তার আগে আমরা দেখবো
আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আচ্ছা একটা জিনিস বলি, এখানে কিন্তু প্রতিটা এলিমেন্টকে গ্যাসিয়াস স্টেটে থাকতে হবে। আমরা কেপি আর কেসি এর মধ্যে সম্পর্ক বের করছি, এর মানে কেপি যেহেতু আছে এর মানে রিঅ্যাকশনটাকে গ্যাসিয়াস রিভার্সিবল রিঅ্যাকশন হতে হবে, নাহলে আমরা কেপি বের করতে পারবো না। তো প্রথম থেকেই আমরা ধরে নিতে হবে যে এই রিঅ্যাকশনটা প্রতিটা যে এলিমেন্ট আছে বা প্রতিটা যে সাবস্টেন্স আছে সেগুলো গ্যাসিয়াস অবস্থায় আছে। তো PV = nRT লেখা যায়, PV = nRT আদর্শ গ্যাসের সমীকরণ, আইডিয়াল গ্যাস ইকুয়েশন। P = n/v/RT। n/v টা কি জিনিস? n/v টা কি জিনিস? n/v টা তো একটা কনস্ট্যান্ট, তাই না? n/v টা তো একটা কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলে থাকি মোলার কনসেন্ট্রেশন, তো তাই তো n/v কে আমরা মোলার কনসেন্ট্রেশন বলে থাকি। তো এটাকে আমরা C ধরে নিলাম, হ্যাঁ, মোলার কনসেন্ট্রেশন। তাহলে P = CRT বলা যেতেই পারে, P = CRT। এই জিনিসটা লাগবে, তাহলে লিখে রাখি P = CRT, এখনই লাগবে, এটা এখনই শেষ হয়ে যাবে, এটা ইউজ। P = CRT, partial pressure of A, P = CRT, A to the power ART, তাই তো দাঁড়াচ্ছে। P = কি দাঁড়ালো? CRT। C মানে কি বলছে? মোলার কনসেন্ট্রেশন, সরি টু দি পাওয়ার A হবে না, কি সব লিখছি, টু দি পাওয়ার A কেন হতে যাবে? তো পার্শিয়াল প্রেসার অফ A এর মানে কি? ART, মোলার কনসেন্ট্রেশন ইনটু RT, CRT, তো ART। পার্শিয়াল প্রেসার অফ B, BRT, partial pressure of C, CRT, partial pressure of D, DRT। আমি আগেও বলেছিলাম ডি এটা দিয়ে কি বোঝানো হয়? এটা দিয়ে অ্যাক্টিভ মাস বোঝানো হয়। এটার মানে কি? গ্রাম মোল পার লিটার। এর মানে কি? মোলারিটি, মোলার কনসেন্ট্রেশন। P = মোলার কনসেন্ট্রেশন ইনটু RT, PA = ART, PB = BRT, PC = CRT, PD = DRT। সহজ ব্যাপার, ভাবার কিছুই নেই। অন্যদিকে কেপি পড়েছিলাম তো আমরা, কেপি কি পড়েছিলাম? পার্শিয়াল প্রেসার অফ, এটা কি, এই ব্র্যাকেট গুলো পড়বে না, পার্শিয়াল প্রেসার অফ A টু দি পাওয়ার A, সরি আবার উল্টো লিখছি আমি, পার্শিয়াল প্রেসার অফ D টু দি পাওয়ার D, partial pressure of E to the power E, partial pressure of B A to the power A, partial pressure of B to the power B। সহজ কথায় প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট, প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট, পার্শিয়াল প্রোডাক্টের পার্শিয়াল প্রেসারের গুণফল বাই রিঅ্যাক্ট্যান্টের পার্শিয়াল প্রেসারের গুণফল। তো P অফ D কি আছে? DRT, তো DRT টু দি পাওয়ার D। তো আমি ডাইরেক্ট করছি, এটা আমি এটা বেশি লিখবো না। তো DRT এটা টু দি পাওয়ার D করলে কি আসে সবাই জানে আশা করি, ইকুয়ালস টু D টু দি পাওয়ার D, RT টু দি পাওয়ার D, পরেরগুলো সেম ভাবে আসবে, সেম ওয়েতে আসবে, E টু দি পাওয়ার E, RT টু দি পাওয়ার E, A to the power A, RT to the power A, B to the power B, RT to the power B। এগুলোর কোনো দরকার নেই, আর এগুলো হয়ে গেছে, লিখে ফেলেছি আমরা, ভ্যালু পুট করে দিয়েছি। আশা করি বুঝতে পারছো। পার্শিয়াল প্রেসার অফ D সবগুলো পুট করলাম, তার পাওয়ার লাগালাম। এরপর আমরা এখানে আসি, তো কি আসছে দেখো, এখানে যদি আমি দেখি সেপারেট করি RT পার্টগুলোকে আর D পার্টগুলোকে, তাহলে আসবে D টু দি পাওয়ার D ইনটু E টু দি পাওয়ার E বাই A টু দি পাওয়ার A ইনটু B টু দি পাওয়ার B ইকুয়ালস টু, সরি ইকুয়ালস টু কি বলছি, ইনটু RT টু দি পাওয়ার D প্লাস E মাইনাস A মাইনাস B। আচ্ছা
এটা তো একটা আমরা আগে একটা লিখে আগে আমরা একটা সলভ করেছিলাম কেসির জন্য, মনে আছে? সেটা আমরা লিখে রেখেছি এখানে। কি আছে? কেসি ইকুয়াল টু ডি টু দি পাওয়ার ডি ই টু দি পাওয়ার ই বাই এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি। তো কেসি এখানে চলে আসলো না? এই জিনিসটা তো আলটিমেটলি কেসি ডি টু দি পাওয়ার ডি ই টু দি পাওয়ার ই এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি, যেটা বাইতে আছে, এটা তো আলটিমেটলি কেসি ছিল, আমরা তো করেছিলাম। তো কেসি, আর এখানে রয়ে গেল আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। ডেল্টা এনটা কি জিনিস? ডেল্টা এনটা হলো ডি প্লাস ই মাইনাস এ প্লাস বি। ডেল্টা এনটা হলো ডি প্লাস ই মাইনাস এ প্লাস বি। আচ্ছা, এটাকে ডি প্লাস ইটা কি? ডি প্লাস ই হলো প্রোডাক্ট গ্যাসের টোটাল মোল নাম্বার, আর এ প্লাস বিটা কি? এ আর বি, সেটার এক যোগফল, এর মানে মাইনাস টোটাল মোল নাম্বার অফ প্রোডাক্ট গ্যাস আর মাইনাস টোটাল মোল নাম্বার অফ রিঅ্যাক্টেন্ট গ্যাস। তো আমরা যে ফাইনাল উত্তরটা পেলাম, এটা কি পেলাম? কেপি, এগুলো দেখবে না, এগুলো এখন দেখবে না, equals to kc into RT to the power delta n, যেখানে ডেল্টা n হলো টোটাল মোল নাম্বার অফ প্রোডাক্ট গ্যাস মানে D plus C মাইনাস টোটাল মোল নাম্বার অফ রিঅ্যাক্টেন্ট গ্যাস মানে A minus B, A plus B। তো টোটাল মোল নাম্বার অফ প্রোডাক্ট গ্যাস মাইনাস টোটাল মোল নাম্বার অফ রিঅ্যাক্টেন্ট গ্যাসকে করলেই আমরা ডেল্টা n পাবো, যেটা টু দি পাওয়ার মানে RT টু দি পাওয়ার ডেল্টা n ইনটু KC KP ইকুয়াল হয়ে থাকে একটা গ্যাসিয়াস রিভার্সিবল ইকুয়েশনের ক্ষেত্রে, রিঅ্যাকশনের ক্ষেত্রে। ইকুয়েশন কি বলছি, ঠিক আছে? এরপর আর একটা পার্ট আছে, আমি দেখি ভিডিও কতটা লম্বা হলো তার উপর ডিপেন্ড করছে আমি এটা আজকে পড়াবো কি না। ভিডিও লেন্থ 1 ঘন্টা 2 মিনিট, আজকে এখানেই ছাড়ছি আমি। তো আমাদের বেশি কিছু বাকি নেই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে। কেপি কেএক্স এর সম্পর্ক বের করব আমরা পরের ক্লাসে, কয়েকটা নিউমেরিক্যাল করব এর উপর বেস করে, দেন আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কমপ্লিট এন্ড আমরা আয়নিক ইকুইলিব্রিয়াম স্টার্ট করব, যেটা আমরা আই থিংক ভেবেছিলাম 2-3টা ক্লাসে হয়ে যাবে। আয়নিক কেমিক্যালি এত বড় হচ্ছে মানে আয়নিক আরেকটু বড় হবে, 3-4-5টা ক্লাস তো মিনিমাম লেগে যাবে যদি আমি প্রপারলি পড়াই। তো আজকের ক্লাসের জন্য এতটাই, ধন্যবাদ।